আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আহ আমাদের লাইভ কিন্তু শুরু হয়ে গিয়েছে, হয়তোবা 10 মিনিট একটু লেটেড শুরু হয়েছে, সমস্যা নাই। আপনারা একটু কাইন্ডলি যারা যারা আছেন, যাদের ফাইন্যান্স সাবজেক্ট আছে এবং যারা সামনের আমাদের 17 মে পরীক্ষায় ফাইন্যান্স সাবজেক্টে দাঁড়াবেন, সেক্ষেত্রে তাদের জন্য আজকে আমাদের এমসিকিউ ওয়ান শট ক্লাস ফর সি ইউনিট। অ্যান্ড যারা যারা ক্লাসের জন্য অপেক্ষা করছিলা, তো লাইভে একটু কাইন্ডলি জয়েন হয়ে নিলে একটু বেটার হইতো এবং ফ্রেন্ডদেরকে একটু জানাইতে হবে। ওকে, ফ্রেন্ডদেরকে একটু জানাইতে হবে এবং মেনশন করতে হবে যে ভাই আই ক্লাস করে যা, কারণ তোমরা অনেক কিছু ভুলে গিয়েছো। তোমাদের অলরেডি আমি ম্যানেজমেন্ট ক্লাস নিয়েছি, ম্যানেজমেন্ট ক্লাস নিয়ে বুঝেছি যে তোমাদের মধ্যে অনেক প্রবলেমেটিক সিচুয়েশন দাঁড় হয়ে গিয়েছে, অলরেডি তোমরা অনেক পড়া ভুলে গিয়েছো বেসিক্যালি। সো একটু লাইভে যদি কাইন্ডলি জয়েন হয়ে নিতে তাহলে বেটার হইতো। এবং আমরা আজকে ওভারঅল ওভারঅল সবকিছু নিয়ে আলোচনা করার ট্রাই করব, একটা সামারি করার ট্রাই করব, তোমাদের ড্রিমের জায়গা, তোমাদের স্বপ্নের জায়গা, ঢাকা ইউনিভার্সিটিতে পৌঁছানোর যেই তোমাদের যে স্বপ্ন, ওই জায়গায় যাওয়ার জন্য। সো লাইভে যদি ঠিকঠাক দেখা যায় এবং শোনা যায়, অবশ্যই অবশ্যই ইনফর্ম করে জানাবা। এন্ড এন্ড এখন আমাকে কি ঠিকঠাক দেখা যাচ্ছে আর শোনা যাচ্ছে কিনা আমাকে অবশ্যই বলো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। সো ফাইন্যান্সে আমরা অলরেডি একবার পরীক্ষা দিয়েছি, তাই না? ফাইন্যান্সে আমরা পরীক্ষা দিয়ে যা বুঝলাম যে আমাদের ম্যাথমেটিক্যাল ইস্যু নিয়ে আমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ ম্যাথ আসার সম্ভাবনা খুব কম, বা নেই বললেই চলে। তোমাদের আগেও বলেছিলাম ম্যাথ আসবে না, হ্যাঁ, ম্যাথ আসবে না। ওকে, ম্যাথ আসবে না। সো ম্যাথ আসার সম্ভাবনা হচ্ছে 1%। কত পার্সেন্ট? 1%। তাও সম্ভাবনা। তোমরা অলরেডি পরীক্ষা দিয়েছো এবং জেনেছো যে আমাদের কিন্তু থিওরিটিক্যাল ইস্যুগুলা, হ্যাঁ, থিওরি পার্টগুলো একটু ভালো মতন জানতে হবে, থিওরি পার্টগুলো একটু ভালো মতন জানতে হবে। আমরা অলরেডি পরীক্ষা দিয়ে বুঝেছি যে কোন কোন পার্টগুলো থেকে বেশি কোশ্চেন্স হয়, কোন কোন পার্টগুলো থেকে কম কোশ্চেন্স হয়। যেমন তুমি দেখবা প্রত্যেকবার অর্থ সময় মূল্য, মূলধন, বাজেটিং, হ্যাঁ, ঝুঁকি এবং মুনাফার হার, এই সকল জায়গাগুলো থেকে প্রতিবারে কোশ্চেন থাকে। জীবন বীমা, হ্যাঁ, বীমা সংক্রান্ত ইস্যু, এই সকল ইস্যু থেকে প্রায় প্রত্যেকবারই কোশ্চেন থাকে। আমি যদি একটু গত বছরের কোশ্চেনটা একটু অ্যানালাইসিস করে তোমাদের দেখাতে চাই, গত বছরের কোশ্চেনে কি কি আছে। গত বছর বলতেছি, তোমাদের বারেরই কোশ্চেন, তোমাদের বারের কোশ্চেনে কি কি আছে দেখো, কোন কোন টপিকগুলো থেকে কোশ্চেনগুলো এসেছে। তোমরা একটু নিজেরাই দেখলে তোমরা বুঝতে পারবা যে আসলে কোন কোন জায়গাগুলো থেকে কোশ্চেনগুলো হয়। আচ্ছা, তাহলে ততক্ষণ সময় আমরা একটু লাইভে জয়েন হয়ে নেই। ওকে, ঠিক আছে। আচ্ছা, আই গেস আমরা ঠিকঠাক দেখতে পাচ্ছি এবং শুনতে পাচ্ছি। তো তোমাদের বারের কোশ্চেন যদি আমি একটু দেখতে যাই, তোমাদের বারের কোশ্চেন প্যাটার্নে যেমন আমাদের মূলধন ব্যয় থেকে প্রশ্ন এসেছে। আমাদের কোত্থেকে প্রশ্ন এসেছে? মূলধন ব্যয় থেকে প্রশ্ন এসেছে। মূলধন ব্যয় থেকে প্রশ্ন এসেছে। তারপর হচ্ছে তোমাদের পুঁজি বাজার, হ্যাঁ, আর্থিক বাজার, আর্থিক বাজার থেকে প্রশ্ন এসেছে। হ্যাঁ, তারপর হচ্ছে তোমাদের স্বল্প মেয়াদী অর্থায়ন থেকে প্রশ্ন এসেছে। স্বল্প মেয়াদী অর্থায়ন থেকে প্রশ্ন এসেছে। তারপর যদি দেখি, তারপর বন্ড থেকে প্রশ্ন এসেছে। এগুলো একটু নোট ডাউন করবা, বন্ড থেকে প্রশ্ন এসেছে। তারপর যদি দেখি আমরা অর্থের সময় মূল্য থেকে প্রশ্ন এসেছে। অর্থের সময় মূল্য থেকে প্রশ্ন এসেছে। হ্যাঁ, আমি গতবারের প্রশ্নটা দেখছি, তোমাদের বারের প্রশ্নটা দেখছি। তারপর সেম, তারপর হচ্ছে মূলধন বাজারিং থেকে প্রশ্ন এসেছে। মূলধন বাজেটিং থেকে প্রশ্ন এসেছে। তারপর হচ্ছে তোমাদের হস্তান্তরযোগ্য দলিল, হস্তান্তর যোগ্য দলিল থেকে প্রশ্ন এসেছে। ওকে, তারপর হচ্ছে তোমাদের
হ্যালো হ্যালো হ্যালো, এখন আসছে মনে হয়। আচ্ছা এখন ঠিক আছে কিনা একটু জানাও তো আমাকে। হ্যালো হ্যালো, ফাইন, ওকে। আচ্ছা ওকে, আমরা সাউন্ড অলরাইট, এখন ঠিক আছে? এখন কি সাউন্ড ক্লিয়ার কিনা, আমাকে শোনা যাচ্ছে কিনা আমাকে একটু বলবেন। ওকে ফাইন, সাউন্ড ঠিক থাকলে আমাকে অবশ্যই জানাবেন। অলরাইট নাও, হ্যালো হ্যালো, ফাইন, আচ্ছা ওকে, আমরা সাউন্ড অলরাইট, ওকে হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আমি আমার দৃষ্টিকোণ থেকে দেখতে পাচ্ছি এখন মোটামুটি সবকিছু ঠিকঠাক। আমরা একটু আবার ফর্মে চলে আসি। শোনো আমার সাজেশনটা নিয়ে নাও, যে সাজেশনটা আসলে কোন জায়গাগুলো থেকে আমাদের কোশ্চেন গুলো হবে। আমাদের এই জায়গাগুলো থেকে লাস্ট বার তোমাদের যে পরীক্ষাটা দিয়েছিলাম এই জায়গাগুলো থেকে ঠিক প্রশ্নগুলো এসেছিল। আবার বলছি, এই জায়গাগুলো থেকে যেহেতু প্রশ্নগুলো এসেছে,
আমাদের এই জায়গাগুলো থেকে যদি প্রশ্ন এসেছে, আমরা কি করব, একটা নোট নেওয়ার ট্রাই করব। দেখো লাস্টবার আমাদের কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন এসেছে আমরা দেখেছি অলরেডি। লাস্টবার আমাদের কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন এসেছে আমরা ওটা দেখেছি। তো আমরা একটু সাজেশনটা নিব, হ্যাঁ সাজেশনটা একটু নিব। তোমরা অর্থের সময়মূল্যটা একটু দেখবা, অনলি থিওরি পার্ট, হ্যাঁ অর্থের সময়মূল্যটা একটু দেখবা। আচ্ছা, অর্থের সময়মূল্যটা একটু দেখবা, মূলধন বাজেটিং এটা একটু দেখবা, হ্যাঁ তারপর হচ্ছে মূলধন ব্যয়, শেয়ার বন্ড এই পার্টটা একটু দেখবা, শেয়ার এবং বন্ড এই পার্টটা একটু দেখবা। তারপর হচ্ছে গিয়ে বীমা, বিশেষ করে জীবন বীমা এই পার্টটা একটু সময় ভালো মতন দেখবা, ওকে। তারপর হচ্ছে তোমার চেক হস্তান্তর যোগ্য দলিল এই পার্টগুলো একটু দেখবা। তারপর ঝুঁকি ও মুনাফার হার এই অংশগুলো একটু দেখবা। তাহলে কি কি বলেছি, অর্থের সময় মূল্য, আবার দেখো অর্থের সময় মূল্য, তারপর হচ্ছে মূলধন বাজেটিং, তারপর হচ্ছে মূলধন ব্যয়, শেয়ার বন্ড ডিবেঞ্চার, হ্যাঁ তারপর হচ্ছে চেক হস্তান্তর দলিল, তারপর হচ্ছে ঝুঁকি এবং মুনাফার হার, ওকে। আর তার পাশাপাশি দেখবা হচ্ছে স্বল্প মেয়াদী অর্থায়ন, ওকে। স্বল্প মেয়াদী অর্থায়নে বিশেষ করে স্বতঃস্ফূর্ত অর্থায়নটা একটু দেখবা, স্বতঃস্ফূর্ত অর্থায়ন এই পার্টটা একটু ভালো মতন দেখে যাবা, ওকে। প্রত্যেকটা জায়গার থিওরি পার্ট গুলা দেখবা, শুধু থিওরি পার্ট, প্রত্যেকটা জায়গার থিওরি পার্ট গুলা সবচেয়ে বেশি ফোকাস করবা, 90% থিওরি পার্টে ফোকাস করবা, আর 1% হচ্ছে ম্যাথ। 1% ম্যাথ আসার সম্ভাবনা নেই, আবার বলছি ম্যাথ আসার সম্ভাবনা নেই, যদি আসেও 1%, যদি আসেও 1%। সো এই টপিক গুলো একটু ভালো মতন দেখে যাবা, এবং আজকে আমাদের তাহলে আমরা ক্লাস শুরু করি, ওকে। সবার কাছে ক্লিয়ার? আমরা অর্থের সময় মূল্য, মূলধন বাজেটিং, পাশাপাশি একটু আর্থিক বাজারটা একটু দেখতে পারো, আর্থিক বাজারটা একটু দেখে নিতে পারো। এই টপিক গুলা যদি একটু ভালো মতন পড়ে যাও, একটু একবার রিভিশন দিয়ে যাও, তাহলে তোমার একটা ভালো রেজাল্ট আসবে ইনশাল্লাহ, একটা ভালো রেজাল্ট অবশ্যই আসবে, ওকে। আমি কিন্তু বেশি কিছু দেই নাই, জাস্ট হচ্ছে কিছু যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি ওইগুলাই দেখতে বলেছি। মেইন টপিক গুলো, তোমাদের যদি ক্লাস নিয়ে কোনো কনফিউশন থাকে তোমরা আমার করানো ক্লাসগুলো দেখবা, হ্যাঁ আমি তোমাদেরকে যেই ক্লাসগুলো করিয়েছি ফাইন্যান্সের, যারা পেড ব্যাচে ছিলা ফাইন্যান্সের আমার রেকর্ডেড ক্লাসগুলো একটু দেখে নিবা। ফাইন্যান্সে অনেকের প্রবলেম যেহেতু হয়, একটু রেকর্ড ক্লাসগুলো করে নিবা, হ্যাঁ। আর আজকের ম্যারাথন ক্লাসটা দেখবা, আজকে যে ম্যারাথন ক্লাসটা দেখবা, তারপর লাস্ট যে ম্যারাথন ক্লাসগুলো হয়েছিল ওইগুলো একটু দেখার চেষ্টা করবা। এগুলা ফলো করলে ইনশাআল্লাহ তোমার ভালো একটা মার্কস আসবে, ওকে। আর আবারও বলছি বেশি করে ফোকাস করবা থিওরি পার্ট, আবারও বলছি থিওরি পার্ট, আর শর্ট সিলেবাস না, শুধু আবারও বলছি শুধু শর্ট সিলেবাস ফোকাস করবা না। যারা শর্ট সিলেবাস ফোকাস করবে ম্যাথের সম্ভাবনা 1%, তোমাদেরকে লাস্ট বারও বলেছি ম্যাথ আর সম্ভাবনা নেই, ম্যাথ আর সম্ভাবনা নেই, আসলেও 1%। ওই ম্যাথগুলো আমি দেখিয়ে দিব, সমস্যা নেই। সিপিএম এর ম্যাথ আসতে পারে, তারপর হচ্ছে তোমার অর্থের সমমূল্যে যে তোমার 69 রুল 72 এই টাইপের ম্যাথগুলো আসতে পারে। থিওরি পার্টগুলো ভালো মতন দেখবা উইথ ফুল সিলেবাস, আবারও বলছি উইথ ফুল সিলেবাস, শর্ট সিলেবাস না, ফুল সিলেবাস সহ, শুধু শর্ট সিলেবাস দেখবা না, ঠিক আছে? এতটুকু সবার কাছে ক্লিয়ার কিনা? আমি আগে
বিষয়টা সামারাইজ করতে চাচ্ছি কেন, তোমরা তোমাদের ট্র্যাক থেকে চলে এসেছো, তোমাদের ফিন্যান্সের যে ট্র্যাকটা ছিল, যে বেসিকটা ছিল, এখান থেকে সরে এসেছো বিদায় আমি আগে এইটা একটু ক্লিয়ার করলাম। একটু সময় নিয়ে এই জিনিসটা একটু ফোকাস করবা, হ্যাঁ, এই টপিকগুলো একটু ভালো মতন দেখবা। শুধু শর্ট সিলেবাস না, আবারও বলছি, শুধু শর্ট সিলেবাস না। ক্লিয়ার? আচ্ছা, ওটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা এবার পড়ায় চলে যাই। ওকে, তো প্রথম যে কোশ্চেনটা আছে, নিম্নের কোনটি অভ্যন্তরীণ অর্থায়নের উৎস? এই প্রশ্নটা আসার মতন, এই প্রশ্নটা আসার মতন। দেখি অ্যান্সার করো, নিচের কোনটি অভ্যন্তরীণ অর্থায়নের উৎস? এই প্রশ্নটা আসার মতো, এবং বিগত বছরে এই টাইপের প্রশ্ন অনেকবার এসেছে। এই প্রশ্নটা আসার মতো এবং এই প্রশ্নগুলা অনেকবার এসেছে। ওকে, অ্যান্সার, সবাই একটু অ্যান্সার গুলো দেওয়ার ট্রাই করো। যদি অ্যান্সার একটু করে দেখা যাচ্ছে, দেখা গেল সমস্যা না, আমি ব্যাখ্যা করবো না। হ্যাঁ, দেখো, ব্যবসায়ী ঋণ আউটসাইড, ব্যাংক ঋণ আউটসাইড, বন্ধক সেম আউটসাইড, সংরক্ষিত মুনাফা, সংরক্ষিত মুনাফা কি? মুনাফার যে অংশ অবিলিকৃত। ওকে, মুনাফার যে অংশ অবিলিকৃত, মানে যেটাকে আমরা কি করিনি, বিলি করিনি, রেখে দিয়েছি, এটাকে আমরা কি করে দিয়েছি, রিজার্ভ রেখে দিয়েছি, রিজার্ভ রেখে দিয়েছি। এখন পরীক্ষায় যদি আসে, পরীক্ষায় যদি আসে যে সংরক্ষিত মুনাফার জন্য কোন ব্যয় করা হয়, সংরক্ষিত মুনাফার জন্য কোন ব্যয় হয়, সংরক্ষিত মুনাফার জন্য যেই ব্যয় হয় সেটাকে বলবা, সংরক্ষিত মুনাফার যেই ব্যয় সেটাকে আমরা বলি হচ্ছে সুযোগ ব্যয়। কি ব্যয়? সুযোগ ব্যয়। সংরক্ষিত মুনাফার জন্য যেই ব্যয় করা হয় সেটাকে বলবা সুযোগ ব্যয়। এখানে আরো বেশ কিছু সংরক্ষিত দিয়েছে, ক্ষতিপূরণ তহবিল বা সিঙ্কিং ফান্ড, ইংরেজি নামও থাকতে পারে। সিঙ্কিং ফান্ড নামটা শুনে রাখো, ফাইন্যান্সের কোশ্চেনে কিন্তু ইংরেজি বাংলা পাশে অবলিক দিয়ে লেখা থাকে। ফাইন্যান্সের প্রশ্নে কিন্তু ইংরেজি বাংলা অপশনে লেখা থাকে, অপশন দেখবা, অপশনে দেখবা ইংরেজি বাংলা। তো বাংলায় সিঙ্কিং ফান্ড দিতে পারে, সিঙ্কিং ফান্ড, ক্ষতিপূরণ তহবিল, নিট মুনাফা, হ্যাঁ, সংরক্ষিত মুনাফা, এগুলো হচ্ছে আমাদের অভ্যন্তরীণ অংশ। এবং সংরক্ষিত মুনাফার জন্য যেই ব্যয় করতে হয় সেটাকে বলি আমরা অপরচুনিটি কস্ট। সুযোগ ব্যয়ের ইংরেজি নাম কি? অপরচুনিটি কস্ট। কোন সময় যদি বাংলা নাম বুঝতে না পারো, ইংলিশটা একটু পড়ার ট্রাই করবা। আবারও বলছি, ফাইন্যান্স দাগানোর সময় ইংরেজিটা একটু পড়ার ট্রাই করবা, ইংরেজি অপশনটা একটু পড়ার ট্রাই করবা। ঠিক আছে? আচ্ছা, এরপরে যে কোশ্চেনটা এসেছে, এরপরে কোশ্চেনে বলা আছে যদি কর হার হ্রাস পায় ঋণের খরচ প্রকৃত অর্থে কি হবে? যদি কর হার হ্রাস পায় ঋণের খরচ প্রকৃত অর্থে কি পাবে? অবশ্যই রেইজ করবে। দেখো, কর হারের সাথে, কর হারের সাথে ঋণের খরচ এবং সুদ, এগুলো হচ্ছে নেগেটিভ সম্পর্ক, নেগেটিভ সম্পর্ক। ওকে, এগুলোর সাথে কি সম্পর্ক? নেগেটিভ সম্পর্ক। ট্যাক্স রেট যদি বাড়ে ঋণের খরচ কমে যাবে, বা ঋণের তোমার কি, ঋণের যে খরচ বা ঋণের যে সুদ, এগুলা কি যাবে? কমে যাবে। তার মানে হচ্ছে কর হার যদি হ্রাস পায় ঋণের খরচ বৃদ্ধি পাবে। এগুলোর সাথে নেগেটিভ রিলেশনশিপ, এটা মনে রাখবা। শুধু কি রিলেশনশিপ? নেগেটিভ রিলেশনশিপ। ওকে, আচ্ছা, তারপর বলা হচ্ছে নিচের কোন ধরনের হিসাবের ক্ষেত্রে চেক বই সরবরাহ করা হয় না? আমরা মূলত ব্যাংকে তিন ধরনের হিসাব দেখতে পাই, তিন ধরনের হিসাব দেখতে পাই। একটা হচ্ছে চলতি, সঞ্চয়ী, স্থায়ী, স্থায়ী বা এফডিআর। ঠিক আছে?
ওকে, তার মানে কোনটার জন্য আমাদের আসলে কোনো চেক বইয়ের প্রয়োজন হয় না, সেটা হচ্ছে স্থায়ী। স্থায়ী। আচ্ছা, চলতি হিসাব কাদের জন্য প্রয়োজন, কাদের জন্য উপযোগী বলতে পারবা? চলতি হিসাব কাদের জন্য উপযোগী বলো, চলতি হিসাব কাদের জন্য উপযোগী, আর সঞ্চয় হিসাব কাদের জন্য উপযোগী বলো, চলতি হিসাব কাদের জন্য উপযোগী? একটু কমেন্ট করে জানাও যে চলতি হিসাব কাদের জন্য উপযোগী। চলতি হিসাব হচ্ছে ব্যবসায়ীদের জন্য উপযোগী। হ্যাঁ, আর সঞ্চয়ী হচ্ছে ছাত্র, তারপর হচ্ছে তোমার যারা হচ্ছে গিয়ে চাকুরিজীবী, এদের জন্য হচ্ছে গিয়ে মূলত সঞ্চয় হিসাবগুলা উপযোগী। আর স্থায়ী হিসাবগুলো হচ্ছে যাদের কাছে অঢেল অর্থ আছে, যাদের কাছে কি আছে, অঢেল অর্থ আছে। আর চলতি হিসাবে কিসের সুবিধা দেওয়া হয়? জমাতিরিক্ত উত্তোলনের সুযোগ দেওয়া হয়। চলতি হিসাবে জমাতিরিক্ত উত্তোলনে কি দেওয়া হয়? সুযোগ দেওয়া হয়, কিন্তু সঞ্চয় হিসাবে দেওয়া হয় না। ওকে, আর চলতি হিসাবে হচ্ছে কি তোমার সুদ নেই, সুদ নেই বললেই চলে, কারণ যখন খুশি টাকা উত্তোলন করা যায়, যখন খুশি টাকা জমা দেওয়া যায়। ওকে, চলতি হিসাবে হচ্ছে যখন ইচ্ছা তখন তুমি টাকা উইথড্র বা ইন করতে পারবা, আউট ইন করতে পারবা, যখন ইচ্ছা, যখন ইচ্ছা তুমি ইন করতে পারবা, যখন ইচ্ছা তুমি আউট করতে পারবা। ওকে, আর সঞ্চয় হিসাবে হচ্ছে কি তোমার যখন ইচ্ছা তুমি আউট করতে পারবে না, সব সময় ইন করতে পারবা, সপ্তাহে 2 বারের বেশি কি করা যাবে না, আউট করা যাবে না। সপ্তাহে 2 বারের বেশি কি করা যাবে না, আউট করা যাবে না। কিছু টাকা দেন তাহলে একটা হিসাব খুলি একটা। তাহলে এই তথ্যগুলোকে আমরা পেয়েছি। ব্যবসায়ী ব্যাংকে 3 ধরনের হিসাব আছে, চলতি, সঞ্চয়, এফডিআর। যাদের কাছে অটেল টাকা তারা হচ্ছে স্থায়ী হিসাব করলে, যারা হচ্ছে গিয়ে ব্যবসায়ী তারা হচ্ছে চলতি হিসাব করে, যারা হচ্ছে সঞ্চয়ী হিসাব করে তারা ছাত্র বা চাকরিজীবী বা গৃহিণীরা। হ্যাঁ, তারপর হচ্ছে চলতি হিসাব হচ্ছে জমাতিরিক্ত উত্তোলনের সুযোগ দেওয়া হয় এবং এখানে ক্রেডিট কার্ডের সুযোগ দেওয়া হয়। ওকে, তারপর হচ্ছে যখন ইচ্ছা তখন টাকা পয়সা তোলা যায়, জমা করা যায় এবং এখানে সুদ নেই বললেই চলে। হ্যাঁ, আর সঞ্চয় হিসাবে সাধারণত 5 থেকে 6% সুদ দেওয়া হয়, 5 থেকে 6% বা ব্যাংক বেদে 7-8% হইতে পারে। আর এখানে সব সময় টাকা ইন করা যায়, কিন্তু আউট করা যায় সপ্তাহে 2 বার। আউট করা যায় সপ্তাহে কয়বার? 2 বার। এবং স্থায়ী হিসেবে একবারের জন্য কি করা হয়, টাকাগুলো উত্তোলন করা হয়। আর যখন যদি স্থায়ী হিসেবে যদি একবারের থেকে বেশি মানে তোমার ঘন ঘন উত্তোলন করা হয় তাহলে পারফেক্টলি সুদ দেওয়া হয় না। ওকে, এইগুলা জানলেই হয়ে যাবে। আচ্ছা, বুল মার্কেট, এই প্রশ্নটা একটু দেখি। বুল মার্কেট বলতে কি বোঝায়? বুল দেখেছি আমরা কখনো? বুল, বুল কি দেখেছি আমরা? আমরা কি কখনো বুল দেখেছি কিনা? বুল মার্কেট কি চিনি? দেখো, বুল মার্কেট আর বিয়ার মার্কেট একটু শিখিয়ে দিই। বিয়ার মার্কেট আর বুল মার্কেট। সো বিয়ার মার্কেট হচ্ছে গিয়ে বিয়াররা সাধারণত কি হয়, শান্ত হয়, আর বুলরা হচ্ছে গরম হয়। তার মানে হচ্ছে শান্ত মানে হচ্ছে এটা নিচে, মানে এটা শেয়ার বাজারের মূল্য হচ্ছে নিম্নমুখী, নিম্নমুখী। শান্ত মানে কি, নিম্নমুখী। আর বুলরা যেহেতু সবসময় হট হয় বা গরম হয়, তাহলে ওই জন্য এটা হচ্ছে কি ঊর্ধ্বমুখী। ওকে, তাহলে বুলরা হচ্ছে সবসময় গরম থাকে, মাথা গরম থাকে, ওই জন্য এটা হচ্ছে কি ঊর্ধ্বমুখী। আর বিয়াররা যেহেতু শান্ত থাকে, সফট থাকে, ওই জন্য এটা কি হবে, নিম্নমুখী। ক্লিয়ার? সহজ। তার মানে যেই শেয়ার মার্কেটের বাজার
ঊর্ধ্বমুখী সেটা হচ্ছে বুল, আর যেই শেয়ার মার্কেটের বাজার হচ্ছে নিম্নমুখী সেটা হচ্ছে বিয়ার। তাহলে অ্যান্সার কি হবে? বিয়ার। বুল মানে কি? ঊর্ধ্ব, তাহলে অ্যান্সার কি হবে? ঊর্ধ্বমুখী বাজার। ক্লিয়ার? এতটুকু বুঝেছি? আচ্ছা, এই প্রশ্নটা একটু মুখস্থ। শস্য বীমার প্রথম প্রচলন করা হয় কোথায়? জার্মানিতে। শস্য বীমার প্রথম প্রচলন হয় কোথায়? জার্মানিতে। হ্যাঁ, বুল হচ্ছে গিয়ে মাথা গরম, বুলদের কি মাথা গরম, ওই জন্য বুলদের যেহেতু মাথা গরম ওই জন্য এরা হচ্ছে কি ঊর্ধ্ব, আর বিয়াররা যেহেতু হচ্ছে মাথা ঠান্ডা ওই জন্য হচ্ছে কি এটা নিম্ন। ওকে, মৃত্যুহার পঞ্জিকা কোন বিমায় ব্যবহৃত হয়? মৃত্যুহার পঞ্জিকা। আর মৃত্যুহার পঞ্জিকার জনকটা সবাই একটু বলবা। মৃত্যুহার পঞ্জিকার জনক পরীক্ষা আসতে পারে, জনক কে? ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। ওকে, মৃত্যুহার পঞ্জিকা মূলত ব্যবহার করা হয় জীবন বীমা, এবং এটার জনক হচ্ছে কে? এডমন্ড হ্যালি। এবং এই মৃত্যুহার পঞ্জিকা নিয়ে একটা ছোট ম্যাথ যদি আসে, কিভাবে বের করবা এটার ম্যাথটা একটু দেখিয়ে দিচ্ছি। ম্যাথে হচ্ছে প্রথমে বছরে মৃত ব্যক্তির সংখ্যা, ধরো বছরে মৃত ব্যক্তির সংখ্যা হচ্ছে 500, হ্যাঁ, আর বছরের শুরুতে জীবিত ব্যক্তির সংখ্যা ধরো 100, এটা দিয়ে কাটাকাটি করলে আমাদের কি হয়ে যাবে? অ্যান্সার চলে আসবে। ক্লিয়ার? তাহলে মৃত্যুহার পঞ্জিকা হচ্ছে বছরে মৃত ব্যক্তির সংখ্যা, তবে বছরের শুরুতে জীবিত ব্যক্তির সংখ্যা। এই টাইপের ছোটখাটো কিছু ম্যাথ আসলেও আসতে পারে, বাট আবারও বলছি ম্যাথ আসার সম্ভাবনা 1%, আসবে না, এটা নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নাই। তারপরে বিগত বছরের কার্যফলাফল প্রকাশে আয় ব্যয় বিবরণীর কোন বিষয়টি আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? তারপরে কি হবে এটা? 7 নাম্বার, 7 এর কি হবে? এখানে হচ্ছে অ্যান্সার হবে নেট প্রফিট বিফোর ট্যাক্স, নেট প্রফিট বিফোর ট্যাক্স। ওকে, আচ্ছা, কোনটি প্রতিষ্ঠানের জন্য নগদের বহির্মুখী নয়? নয় জিজ্ঞেস করেছে আমাদের, কোন জিনিসটা আমাদের আসলে বহির্মুখী হচ্ছে না, মানে অ্যাকচুয়াল বহির্মুখী নয়, অ্যাকচুয়াল আউটফ্লো নয়। সো কোনটা এখানে অ্যাকচুয়াল আউটফ্লো নয়? দেখো, ডেপ্রিসিয়েশন বা অবচয়, অবচয় জিনিসটা আসলে হোয়াট কি? এটা হচ্ছে স্থায়ী সম্পত্তির ব্যবহার জনিত মূল্য হ্রাস। এটা কি? স্থায়ী সম্পত্তির ব্যবহার জনিত মূল্য হ্রাস। তো ওইটার জন্য আমরা একটা নির্দিষ্ট পরিমাণ অংশ সবসময় সরিয়ে রাখি যে এই পরিমাণ ডেপ্রিসিয়েশন হচ্ছে, তো ওই টাকাটা আসলে অ্যাকচুয়ালি আমাদের প্রতিষ্ঠান থেকে যাচ্ছে না, ওই জন্যটাকে আমরা কি বলি? অ্যাকচুয়াল ক্যাশ আউটফ্লো নয়। তাহলে অ্যান্সার হবে কি? ডেপ্রিসিয়েশন। অ্যান্সার হবে কি? ডেপ্রিসিয়েশন। ওকে,
ব্রিজ লোন কি, এটা একটু ইম্পর্টেন্ট। ব্রিজ লোন কি? দশ নম্বর ব্রিজ লোন কি বলো? 10 নম্বর ব্রিজ লোন কি? ব্রিজ লোন হচ্ছে যখন অন্তর্বর্তীকালীন বছরের মাঝামাঝি সময়ে যখন স্বল্প মেয়াদী যখন আমরা লোন দেই সেটাকে আমরা কি বলি? ব্রিজ লোন বলি। ওকে, অন্তর্বর্তীকাল মানে 6 মাস, বছরের মাঝামাঝি, 1 বছরের মাঝামাঝি, এই 1 বছরের মাঝামাঝি সময়ে যখন আমরা স্বল্প মেয়াদী কোনো লোন দেই সেটাকে আমরা কি বলি? ব্রিজ লোন বলি। এটা একটু সহজ। কোন ধরনের প্রতিষ্ঠান আমানত গ্রহণ করে না? সেটা হচ্ছে ডেভেলপমেন্ট ব্যাংক। ডেভেলপমেন্ট ব্যাংক গুলো কোন ধরনের তোমার কি নেয় না, আমানত সংগ্রহ করে না। যেমন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, RKUB, তারপর BKB, PKB, এগুলো হচ্ছে বিশেষায়িত ব্যাংক। এগুলো কি? বিশেষায়িত ব্যাংক। এগুলোর পূর্ণরূপ একটু জেনে নাও। RKB মানে হচ্ছে, RKUB মানে হচ্ছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, BKB হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক, আর PKB মানে হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক। ওকে ওকে, এই টাইপের ব্যাংকগুলো হচ্ছে মূলত আমানত সংগ্রহ করে না। ওকে, এরা বিশেষ করে লোন টাইপের জিনিসগুলো একটু বেশি দেয়, লোন দেয় মূলত। হ্যাঁ, আচ্ছা, উন্নয়ন করার জন্য আর কি সরকার এখানে ভর্তুকি দেয় বা সাবসিডিজ দেয়। নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সবচেয়ে বড় সম্পত্তি হিসেবে বিবেচিত হবে? নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সবচেয়ে বড় বিবেচিত ইস্যু হবে? ওকে, তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের জমাকৃত নগদ তহবিল। সো যখন কোন একটা ব্যাংক প্রতিষ্ঠা হয় তখন 400 কোটি টাকা লাগে। কত কোটি টাকা? 400 কোটি টাকা লাগে। তার পাশাপাশি তাদের মোট আমানতের 4% হচ্ছে গিয়ে সিআরআর রাখতে হয়, আর 30% হচ্ছে এসএলআর রাখতে হয়। ওকে, এগুলো হচ্ছে টোটাল 17% রাখতে হয় আর কি, 17%। এটা যদিও উঠানামা করে। হ্যাঁ, সিআরআর বা এসএলআর এর পূর্ণরূপ গুলো একটু সবাই লিখে দাও, দেখি পারো কিনা। সিআরআর বা এসএলআর এর পূর্ণরূপ কি? ক্যাশ রিজার্ভ রেশিও, স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও। ওকে, 13% হচ্ছে গিয়ে তোমার এসএলআর, আর 4% হচ্ছে তোমার সিআরআর। আবার ইসলামী ব্যাংকের ক্ষেত্রে নো এসএলআর। ইসলামী ব্যাংকের ক্ষেত্রে নো এসএলআর, জমা রাখতে হয় না। ক্লিয়ার? তাহলে এসএলআর এবং সিআরআর এর পূর্ণরূপগুলো একটু লিখে দাও আমাকে। এটা অনেক সময় 5% থাকে, 6% থাকে, অনেক সময় 6% হয়, অনেক সময় 4% হয়, অনেক সময় 5% হয়, এবং বর্তমানে 4% চলতেছে। বর্তমানে কত পার্সেন্ট? 4% চলতেছে। তার মানে হচ্ছে গিয়ে কোন ব্যাংক যদি 100 টাকা আমানত গ্রহণ করে, কোন ব্যাংক যদি 100 টাকা আমানত গ্রহণ করে, হ্যাঁ, তার 17 টাকা বাংলাদেশ ব্যাংক নিয়ে নিবে, আর 33 টাকা হচ্ছে ব্যাংকের, সরি 83 টাকা হচ্ছে ব্যাংকের। তাহলে কোন ব্যাংক যদি 100 টাকা আমানত গ্রহণ করে, তার 17 টাকা বাংলাদেশ ব্যাংকে জমা দিয়ে দিতে হবে, আর 83 টাকা হচ্ছে ব্যাংক রাখতে পারবে বা বিনিয়োগের জন্য রাখতে পারবে আর কি, পরবর্তী ঋণের জন্য রাখতে পারে, বা তোমার হচ্ছে কি, বা কোনো জায়গায় বিনিয়োগের জন্য বা লোন দেওয়ার জন্য রাখতে পারে। এতটুকু ক্লিয়ার? সবাই বুঝেছি? সবার কাছে ক্লিয়ার কিনা?
এভরিওয়ান ক্লিয়ার? এসএলআর বা সিআরআর পূর্ণরূপ জিজ্ঞেস করেছিলাম কমেন্টে, একটু এসএলআর এবং সিআরআর পূর্ণরূপ জিজ্ঞেস করেছিলাম। এসএলআর এবং সিআরআর এর পূর্ণরূপ জিজ্ঞেস করেছিলাম সবার কাছে। 100 টাকা যদি কোনো ব্যাংক আমানত গ্রহণ করে তার 17 টাকাই বাংলাদেশ ব্যাংকে জমা রাখতে হবে, আর 83 টাকা ব্যাংক ইউজ করতে পারবে। আর ইসলামী ব্যাংকের ক্ষেত্রে কোনো এসএলআর থাকে না। দ্যাটস ইট। নিচের কোনটি মুদ্রার বিকল্প হিসেবে ব্যবহৃত হয় না? নিচের কোনটি মুদ্রার বিকল্প হিসেবে ব্যবহৃত হয় না? এখানে ভ্রমণকারী চেক ব্যবহার হয়, প্রাইস বন্ড, পে অর্ডার, কিন্তু স্বল্প নোটিশে ফেরতযোগ্য ঋণ এগুলা কখনোই, যে ফেরতযোগ্য ঋণ বা নোটিশে ফেরতযোগ্য ঋণ এগুলো হচ্ছে কখনোই কি নয়, এগুলো কখনোই মুদ্রার বিকল্প হিসেবে ব্যবহার করতে পারবে না। সিআরআর, সিআরআর এর পূর্ণরূপ কি? ক্যাশ রিজার্ভ রেশিও। ওকে, আচ্ছা ফাইন। দেখো এই বিষয়গুলো, যে দ্বৈত বীমার ধারণাটি ক্ষেত্রে প্রযোজ্য। দ্বৈত বীমা কোন ক্ষেত্রে প্রযোজ্য? দ্বৈত বীমা মানে হচ্ছে আমরা একটি বিষয়ের জন্য যখন একাধিক জায়গায় বীমা করি, একটি বিষয় একাধিক জায়গায় বীমা, এটাকে আমরা বলি হচ্ছে কি দ্বৈত বীমা। এটা জীবন বীমার ক্ষেত্রে প্রযোজ্য করা যাবে, কারণ জীবন বীমা হচ্ছে কিসের কি, নট ক্ষতিপূরণ চুক্তি। এটা হচ্ছে কিসের চুক্তি বলতো? নিশ্চয়তার চুক্তি। এটা কিসের চুক্তি? নিশ্চয়তার চুক্তি। আলহামদুলিল্লাহ। ওকে, জিজ্ঞেস করছে নিচের কোন পদ্ধতিতে বীমায় বীমা গ্রহীতা বীমাকারী উভয় হচ্ছে কি বীমা কোম্পানি? দেখো এখানে বীমা গ্রহীতা ও বীমা গ্রহীতা ও বীমাকারী উভয় হচ্ছে বীমা কোম্পানি। তো যখন কোনো কিছুর ক্ষতিপূরণ অনেক বেশি হবে মনে করা হয়, বীমা কোম্পানি যখন কোনো একটা জিনিসের প্রতি বীমা করা হয়েছে এবং ওরা মনে করতেছে হচ্ছে কি এই জিনিসটার ক্ষতিপূরণ অনেক বেশি হবে, আমরা বহন করতে পারবো না, ওই জন্য ওরা আবার বীমাকারী হয়ে আরেকটা বীমা কোম্পানির সাথে কি করে, চুক্তি করে। তার মানে এখানে প্রথম পক্ষ বীমা কোম্পানি, সেকেন্ড পক্ষ হচ্ছে কি বীমা কোম্পানি, নতুন করে যে চুক্তিটা হয়েছে আর কি। তার মানে অ্যান্সার হবে কি হবে? পুনঃ বীমা। এটার ইংরেজি করলেই বোঝা যাবে, রি-ইন্স্যুরেন্স, পুনরায় বীমা, রি-ইন্স্যুরেন্স বা পুনরায় বীমা। ওকে, এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট, প্রশ্নটা যথেষ্ট ইম্পর্টেন্ট। ওকে, দেখো এখানে জিজ্ঞেস করছে কোন বীমার ক্ষেত্রে ক্ষতিপূরণ চুক্তি প্রযোজ্য নয়। সহজ, এটা কি হবে? জীবন বীমার ক্ষেত্রে ক্ষতিপূরণ চুক্তি প্রযোজ্য নয়। ওকে, এরপর
নিচের কোন সিকিউরিটি বারটাই বিক্রয় করা হয় লিখিত মূল্যে পরিশোধ করা হয়? তাহলে সেটা কি হবে? লিখিত মূল্যের চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়, সেটা হচ্ছে দুটো জিনিস। একটা হচ্ছে ট্রেজারি বিল, আর একটা হচ্ছে জিরো কুপন বন্ড। ওকে, ট্রেজারি বিল অথবা জিরো কুপন বন্ড। তার মানে ট্রেজারি বিলের আয়ের হার কেমন বলো? ট্রেজারি বিলের আয়ের হার কেমন বলতো? ঝুঁকি মুক্ত। ট্রেজারি বিল কে ইস্যু করে? কে ইস্যু করে বলতো? বাংলাদেশ ব্যাংক, সরকারের পক্ষ হয়ে বাংলাদেশ ব্যাংক। এবং ট্রেজারি বিল হচ্ছে স্বল্প মেয়াদি। ট্রেজারি বিল কি স্বল্প মেয়াদি, এবং ট্রেজারি বিল হচ্ছে, এবং ট্রেজারি বিল বা তোমার জিরো কুপন বন্ড হচ্ছে লিখিত মূল্যের চেয়ে কম মূল্যে বিক্রি করা হয়। এবং এখানে আয়ের হার হচ্ছে কি রিস্ক ফ্রি। আয়ের হার কি রিস্ক ফ্রি। ওকে, ট্রেজারি বিলের আয়ের হার কি রিস্ক ফ্রি। তোমরা কি সবাই সিএপিএম পারো? সিএপিএম কি সবাই পারো? সবাই কি সিএপিএম পারো? একটু কমেন্ট করে জানা যাবে সিএপিএম পারি। সিএপিএম কারা কারা পারো হাত তোলো তো। হুইচ ওয়ান? সিএপিএম কারা কারা পারো? হ্যাঁ, সরকারের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের ট্রেজারি বিভাগ ইস্যু করে। সিএপিএম, সিএপিএম কারা কারা পারো? একটু কমেন্ট করে জানাও যে সিএপিএম পারি। মনে নাই ভাই সিএপিএম? সিএপিএম হচ্ছে ক্যাপিটাল অ্যাসেটস প্রাইসিং মডেল। হ্যাঁ, সিএপিএম উদ্ভাবন করা হয় 1964 সালে। কার হাত ধরে? এটা একটু মনে রাখবা, উইলিয়াম শার্প। উইলিয়াম শার্প। সিএপিএম হচ্ছে ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল, মূলধন সম্পত্তি মূল্যায়ন মডেল, যেটা কিনা আবিষ্কার করা হয় 1964 সালে, এবং এটা আবিষ্কার করে উইলিয়াম শার্প। হ্যাঁ, সিএপিএম এর কিন্তু একটা সূত্র আছে, সেটা হচ্ছে আরএফ প্লাস আরএম মাইনাস আরএফ ইন্টু বেটা। এই রিলেটেড প্রশ্ন ম্যাথ আসতে পারে, যদি ম্যাথ আসে আর কি। কারণ ম্যাথ আসার সম্ভাবনা কত পার্সেন্ট বলেছি? 1%। না আসতেও পারে, না আসতেও পারে। তো আমি যদি একটু বলে দিই আরএফ কি, আরএফ এর একটা মান দিয়ে দিবে ধরো 10%, আরএম এর একটা মান দিয়ে দিবে ধরো, এভাবে বুঝাই, ধরো 5%, আরএম এর মান দিয়ে দিবে ধরো 10%, আর বিটার মান দিয়ে দিবে ধরো 1। তাহলে ম্যাথ করতে পারবা না? অবশ্যই পারবা। আরএফ এর মানটা লিখবা 5 প্লাস 10 মাইনাস 5 ইন্টু 1। তাহলে কি হবে? 5 প্লাস 5 ইন্টু 1। তাহলে 5 ইন্টু 1 কত হবে? 5। তাহলে 5 যোগ করলে কত পার্সেন্ট? 10%। তার মানে এখানে অ্যান্সার হবে কত পার্সেন্ট? 10%। ওকে, আমরা বুঝি এগুলা। আর এই যে আরএম, এটাকে বলা হয় রিস্ক প্রিমিয়াম।
এটাকে কি বলা হয়? রিস্ক প্রিমিয়াম বলা হয়। এই অংশটাকে কি বলা হয়? রিস্ক প্রিমিয়াম বলা হয়। এই অংশটাকে কি বলা হয়? রিস্ক প্রিমিয়াম। বুঝেছি আমরা? এতটুকু সবাই ধরতে পেরেছি? ওকে, ফাইন। অবলেখক শব্দটি নিচের কোন ক্ষেত্রে প্রযোজ্য? অবলেখক শব্দটি নিচের কোন ক্ষেত্রে প্রযোজ্য জিজ্ঞেস করছে আমাদের। অবলেখক শব্দটি নিচের কোন ক্ষেত্রে প্রযোজ্য? দেখো, অবলেখক শব্দটি হচ্ছে নিচের কোন ক্ষেত্রে প্রযোজ্য? একটু সবাই অবলেখক শব্দটা হচ্ছে নিচে পুনর্বিমার ক্ষেত্রে প্রযোজ্য। ওকে, অনাবাসিক বিদেশি মুদ্রা আমানত হিসাব খোলার জন্য উপযুক্ত কোনটি? আমরা সবাই এফসি অ্যাকাউন্ট চিনি। এফসি অ্যাকাউন্ট, এফসি অ্যাকাউন্ট কারা খুলে জানো? এটা হচ্ছে যারা প্রবাসী। হ্যাঁ, তো যারা হচ্ছে অনাবাসিক বিদেশি মুদ্রা আমানত হিসাব খোলার জন্য বসে আছে, তাদের জন্য হচ্ছে মূলত মেয়াদি হিসাবগুলো সবচেয়ে বেশি যুক্তিযুক্ত। কারণ যারা হচ্ছে বিদেশি অ্যাকাউন্ট বা আবাসিক বৈদেশিক মুদ্রা আবাসিক, সেটা হচ্ছে এফসি অ্যাকাউন্ট খুলে তারা। আর যারা অনাবাসিক তারা এমনি মেয়াদি হিসাব খুলে। ওকে, তারা এমনি কি মেয়াদি হিসাব খুলে। আর যারা হচ্ছে প্রবাসে থাকে বা বিদেশে থাকে তারা হচ্ছে এফসি অ্যাকাউন্ট খুলে। কি অ্যাকাউন্ট? এফসি অ্যাকাউন্ট। সহজ। তারপরে জিজ্ঞেস করছে কোন সম্পদের তারল্য সবচেয়ে বেশি? তারল্য মানে কি? নগদে সহজে রূপান্তর যোগ্যতা। ওকে, তাহলে কোনটা হবে বলতো? কোনটা হবে? শেয়ার হবে না, এফডিআর বন্ড হবে না, ইনভেন্টরিও হবে না, ট্রেজারি বিল। কিন্তু আমি যে কোনো ব্যাংকে গিয়ে আমি এটা কি করতে পারি? মো মই ক্লাসত ওই মাই ক্লাসত তুমি বের হয়ে গে। ওকে, জিজ্ঞেস করছে বাংলাদেশের বীমা কোম্পানি কার দ্বারা নিয়ন্ত্রিত হয়? বাংলাদেশের বীমা কোম্পানি কার দ্বারা নিয়ন্ত্রিত হয়? ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট রেগুলেটরি অথরিটি অথবা সহজে ইডরা। ইডরা দ্বারা কি হয়? নিয়ন্ত্রিত হয়। কার দ্বারা নিয়ন্ত্রিত হয় ভাইয়া? ইডরা দ্বারা। ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট রেগুলেটরি অথরিটি। ক্লিয়ার? ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট রেগুলেটরি অথরিটি।
হোয়াট ডাজ দ্য বিএসইসি রেগুলেট? বিএসইসি কি নিয়ন্ত্রণ করে? বিএসইসির পূর্ণরূপ কি বলো? বিএসইসির পূর্ণরূপটা কি? বিএসইসির পূর্ণরূপ কি? সবাই একটু কমেন্ট করতে হবে, তো কমেন্ট না করে তো বুঝতে পারবো না। সবার কমেন্ট করতে হবে, কন্ট্রিবিউশন থাকতে হবে। কি হবে? কি হবে অ্যান্সার? সেটা হচ্ছে শেয়ার মার্কেট। বিএসইসির পূর্ণরূপ কি হবে? বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন। বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন, যেটা কিনা আগারগাঁওয়ে অবস্থিত। এই যে ওকে, এই যে ক্যাপিটাল মার্কেট হচ্ছে বিএসইসি, আর মানি মার্কেট হচ্ছে বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রণ করে আর কি। ওকে, ক্যাপিটাল মার্কেট হচ্ছে মূলধন বা পুঁজি বা শেয়ার মার্কেট, আর মানি মার্কেট হচ্ছে গিয়ে মুদ্রা বাজার, যেটা কিনা বাংলাদেশ ব্যাংক কি করে? নিয়ন্ত্রণ করে। অর্থায়নের বাহ্যিক উৎস নয় কোনটি? জিজ্ঞেস করছে অর্থায়নের বাহ্যিক উৎস নয় কোনটি? অর্থায়নের বাহ্যিক উৎস নয় কোনটি? এই যে রিটেন আর্নিংস, বাকিগুলো সব বাহ্যিক। অংশীদারি কারবারের নিবন্ধন কেমন? সহজ, এটা হচ্ছে ঐচ্ছিক। কোন ধরনের ব্যাংক হিসাবে গ্রাহককে জমাতিরিক্ত উত্তোলনের সুবিধা দেয়? কোন ধরনের ব্যাংক হিসাব? কোন ধরনের ব্যাংক হিসাব গ্রাহককে জমাতিরিক্ত উত্তোলনের সুবিধা দেয়? সেটা হচ্ছে একটু আগে পড়েছিলাম, চলতি হিসাব। চলতি হিসাবে জমাতিরিক্ত উত্তোলনে কি দেওয়া হয়? সুবিধা দেওয়া হয়। একজন বিনিয়োগকারীর কোন নীতিটি ঝুঁকি হ্রাসকরণের সাহায্য করতে পারে? কোন নীতি? কোন নীতির কারণে সে ঝুঁকি হ্রাস করতে পারবে? রিস্ক রিডিউস। রিস্ক রিডিউস করতে পারে হচ্ছে বৈচিত্র্য নীতি অথবা পোর্টফোলিও নীতি। ওকে, মূলধন ফেরত সময় পদ্ধতির অসুবিধা কোনটি? এখানে ক খ গ সব উভয় অ্যান্সার হবে। সো মূলধন বাজেটিং এর
পদ্ধতি হচ্ছে দুইটি, একটা হচ্ছে বাট্টাকৃত, আরেকটা হচ্ছে অবাট্টাকৃত। বাট্টাকৃত কি কি? এনপিভি, আইআরআর, প্রফিটেবিলিটি ইন্ডেক্স। আর অবাট্টাকৃত কি কি? পেব্যাক পিরিয়ড, এআরআর। হ্যাঁ, এই অবাট্টাকৃত পেব্যাক পিরিয়ড হচ্ছে সবচেয়ে বেশি প্রাচীন, সবচেয়ে বেশি কি প্রাচীন, এবং অবাট্টাকৃত গুলা হচ্ছে গিয়ে তোমার টাইম ভ্যালু অফ মানিকে বিবেচনা করে না, ক্যাশ ফ্লোকে বিবেচনা করে না, রিস্ককে বিবেচনা করে না। ওকে, কিন্তু বাট্টাকৃত গুলা হচ্ছে গিয়ে তোমার টাইম ভ্যালু অফ মানিকে বিবেচনা করে, ক্যাশ ফ্লোকে বিবেচনা করে, এবং রিস্ককেও কি করে বিবেচনা করে। কিন্তু অবাট্টাকৃত যেগুলো আছে ওগুলা কোনোটা কি করে না, বিবেচনা করে না। ওকে, তাহলে মূলধন বাজারিং পদ্ধতি হচ্ছে দুইটি, একটা হচ্ছে বাট্টাকৃত, একটা হচ্ছে অবাট্টাকৃত। বাট্টাকৃতর মধ্যে হচ্ছে এনপিভি আছে, আইআরআর আছে, প্রফিটেবিলিটি ইন্ডেক্স আছে। আর অবাট্টাকৃতর মধ্যে হচ্ছে পেব্যাক পিরিয়ড আছে, এআরআর আছে। হ্যাঁ, অবাট্টাকৃত পদ্ধতিগুলো হচ্ছে টাইম ভ্যালু অফ মানি, তারপর হচ্ছে রিস্ক, তারপর হচ্ছে তোমার কি ক্যাশ ফ্লোকে বিবেচনা করে না। কিন্তু বাট্টাকৃত হচ্ছে টাইম ভ্যালু অফ মানি, ক্যাশ ফ্লো এবং রিস্ক কি করে বিবেচনা করে। তারপর দেখো নিচের কোনটি ফার্মের আর্থিক ঝুঁকি সৃষ্টি করে? আর্থিক ঝুঁকি কি? ঋণের সুদ ও আসল পরিশোধ করতে না পারার ঝুঁকি। ঋণের সুদ আসল পরিশোধ করতে না পারার ঝুঁকি হচ্ছে আর্থিক ঝুঁকি। তাহলে কোনটা হবে? কোনটা হবে? ঋণের সুদ বা আসল পরিশোধ করতে না পারা থেকে যে ঝুঁকি সেটা হচ্ছে কি আর্থিক ঝুঁকি। তার মানে কি বন্ড ইস্যু। কি ইস্যু? বন্ড ইস্যু। বুঝেছি? নিচের কোন সম্পত্তি তারল্য সবচেয়ে কম? সহজ, নগদের আছে, এফডিআর এর আছে, বন্ডের আছে, কিন্তু অ্যাপার্টমেন্ট বা বিল্ডিং এটা তারল্য সবচেয়ে কম। তাহলে অ্যান্সার হবে কোনটি? অ্যাপার্টমেন্ট। বার্ষিক বৃত্তি মেয়াদ শেষে পরিশোধ করতে হয়। শেষে বললে সাধারণ অথবা অর্ডিনারি, শুরুতে বললে অগ্রিম বা ডিউ। ঠিক আছে, পারবা? তাহলে যেহেতু শেষে বলেছে তাহলে অ্যান্সার কি হবে?
অর্ডিনারি হবে। কি হবে? অর্ডিনারি হবে, অর্ডিনারি। নিচের কোনটি দিয়ে ঝুঁকি পরিমাপ করা হয়? রিস্ক পরিমাপ করা হয় হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে হচ্ছে আমরা রিস্ক মেজার করি। ওকে, কোন প্রতিষ্ঠান বাজারে ট্রেজারি বিল ছাড়ে? কি হবে? সেন্ট্রাল ব্যাংক। কোন প্রতিষ্ঠান বাজারে ট্রেজারি বিল ছাড়ে? কোম্পানির সবচেয়ে তরল সম্পদ কোনটি? সবচেয়ে কম তরল সম্পদ বলেছে, এটা হচ্ছে ইনভেন্টরি। সেটা কি হবে? ইনভেন্টরি হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা বুঝতেছি ইস্যুগুলা, সবাই কি বোঝা যাচ্ছে? সবকিছু ঠিকঠাক? ওকে, ফাইন। নিচের কোনটি সম্পদ সর্বাধিকরণ নির্দেশক? অর্থায়নের লক্ষ্য কয়টি? অর্থায়নের লক্ষ্য হচ্ছে দুইটি, একটা সম্পদ সর্বাধিকরণ, আরেকটা হচ্ছে মুনাফা সর্বোচ্চকরণ। হ্যাঁ, সম্পদ সর্বাধিকরণের লক্ষ্য হচ্ছে গিয়ে বাজারের বর্তমান বাজার মূল্য কি করা, শেয়ারের বাজার মূল্য বৃদ্ধি করা, আর মুনাফার হচ্ছে কি, ইংলিশে লিখে দিই, প্রফিট ম্যাক্সিমাইজেশন। এর হচ্ছে গিয়ে শেয়ার প্রতি আয় বৃদ্ধি, শেয়ার প্রতি আয় বৃদ্ধি, আর সম্পদ সর্বাধিকরণ হচ্ছে বাজার মূল্য বৃদ্ধি। ওকে, আচ্ছা, আর্থিক ব্যবস্থাপনা সিদ্ধান্ত গ্রহণ ক্ষেত্রে কোন বিষয়টি বিবেচনা
করে না। কোন বিষয়টি বিবেচনা করে না? সেটা হচ্ছে বার্ষিক নিট আয়। এটা ঢাকা ইউনিভার্সিটির 18-19 এসেছে। নিট আয়কে কখনো বিবেচনা করে না। এই জিনিসগুলোকে সবসময় কি করা হয়? বিবেচনা করা হয়। একটা হচ্ছে রিস্ক, ক্যাশ ফ্লো, টাইম ভ্যালু অফ মানি, এগুলোকে কি করা হয়? বিবেচনা করা হয়। এটা আমরা দেখেছিলাম, মৃত্যুহার পঞ্জিকা পড়েছি। ওকে, এটা একটু দেখি। ডেবিট ক্রেডিট কার্ড সম্পর্কে নিচের কোন উক্তিটি সত্য নয়? ডেবিট ক্রেডিট কার্ড সম্পর্কে নিচের কোন উক্তিটি সত্য নয়? ডেবিট ক্রেডিট কার্ড সম্পর্কে নিচের কোন উক্তিটি সত্য নয়? এই যে ডেবিট এবং ক্রেডিট কার্ডে হিসাবে সবসময় টাকা জমা থাকতে প্রয়োজন হয়। নো, ডেবিট কার্ডে জমা থাকা প্রয়োজন, বাট ক্রেডিট কার্ডে নো, দরকার নেই। ক্রেডিট কার্ডে সবসময় টাকা জমা রাখার প্রয়োজন নেই। জেটিশন বলতে কি বোঝায়? জেটিশন হচ্ছে যখন জাহাজে পণ্য উঠানো হয়, মাঝ সমুদ্রে যখন জাহাজ, তখন জাহাজ যখন বেশি ভারী হয়ে যায়, তখন জাহাজে কিছু পণ্য পানিতে ফেলে দেওয়া হয়, এবং এই যে নিক্ষেপণ কাজকে বলা হয় জেটিশন, বা এটার অর্থ হচ্ছে পণ্য নিক্ষেপ। এটার অর্থ কি? পণ্য নিক্ষেপ। এটার অর্থ কি? পণ্য নিক্ষেপ করা। বুঝতে পেরেছো? এটার অর্থ হচ্ছে পণ্য নিক্ষেপ করা। এটা পারি আমরা। নিচের কোনটি হচ্ছে বাট্টায় বিক্রি করা হয়? সেটা হচ্ছে ট্রেজারি বিল। এটা আমরা একটু আগে দেখেছিলাম। ট্রেজারি বিল হচ্ছে কি? বাট্টায় বিক্রি করা হয়। যে ঝুঁকি ফার্ম উদ্বুদ্ধ এবং হ্রাস করা যায় তাকে আমরা কি বলি? তাকে আমরা কি বলি বলতো? আনসিস্টেমেটিক রিস্ক, যেটা আমরা পোর্টফোলিও নীতির মাধ্যমে রিডিউস করতে পারি। আর সিস্টেমেটিক রিস্ক হচ্ছে বাজার ঝুঁকি, হ্যাঁ, যেটাকে আমরা বেটা দ্বারা প্রকাশ করি, বেটা। ওকে, আর আনসিস্টেমেটিক রিস্ক আমরা মেজার করি সিগমা দ্বারা। কি দ্বারা? সিগমা দ্বারা। ওকে, আচ্ছা। আর সিস্টেমেটিক রিস্ককে আমরা কি বলি? বেটা, যেটা হচ্ছে বাজার ঝুঁকি। আর আনসিস্টেমেটিক রিস্ককে আমরা কিভাবে মেজার করি? সিগমা দ্বারা অথবা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে। ওকে, আচ্ছা, বা পোর্টফোলিও নীতির মাধ্যমে। এই যে সিস্টেমেটিক আনসিস্টেমেটিক ভালো মতন দেখে নাও, কোনটা সিস্টেমেটিক রিস্ক, কোনটা আনসিস্টেমেটিক রিস্ক। ইম্পর্টেন্ট। ওকে, এই পার্টটুকু ইম্পর্টেন্ট। তারপর জিজ্ঞেস করছে দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস নয় কোনটি? দীর্ঘমেয়াদী অর্থসংস্থানের উৎস নয় হচ্ছে তোমার কমার্শিয়াল পেপার প্লাস ট্রেজারি বিল। দুটোই অ্যান্সার হবে। যেটা আগে আসবে সেটা অ্যান্সার দিবা। এই দুটোই হচ্ছে অ্যান্সার।
তারপরে জিজ্ঞেস করছে কোন বিনিয়োগে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ, কোন বিনিয়োগ সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ, সেটা হচ্ছে পারচেজ এ অর্ডিনারি শেয়ার। পারচেজ এ অর্ডিনারি শেয়ার হচ্ছে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। কারণ ঝুঁকির যদি আমি রিস্ক এর মাত্রাটা যদি আমি বলি, বন্ড, তারপর আরেকটু কম, সবচেয়ে বেশি হচ্ছে অর্ডিনারি শেয়ার, তারপর হচ্ছে তোমার অগ্রাধিকার, তারপর হচ্ছে বন্ড। এটা হচ্ছে সিরিয়াল রিস্কের মাত্রা। নিচের কোনটি অর্থায়নের নীতি নয়? সেটা হচ্ছে ক্ষতিপূরণের নীতি। তারল্য নীতিগুলো দেখবা একটু, অর্থ সম্মেলন নীতি, বৈচিত্র্য নীতিগুলো একটু ভালো মতন দেখবা, কিন্তু ক্ষতিপূরণ নীতি আমাদের অর্থায়নের নীতি নয়। ঠিক আছে? একটি পে অর্ডারের মেয়াদ কতদিন হতে পারে? একটি পে অর্ডারের মেয়াদ হচ্ছে 90 দিন। একটি পে অর্ডারের মেয়াদ কতদিন? 90 দিন। ওকে, এগুলো একটু মুখস্থ রাখবা। নিচের কোনটি ফার্মের আন্তঃপ্রবাহ? আন্তঃপ্রবাহ মনে রাখবা, চলতি সম্পত্তি যদি বৃদ্ধি পায় তাহলে বহিঃপ্রবাহ, চলতি সম্পত্তি যদি হ্রাস পায় তাহলে আন্তঃপ্রবাহ। এগুলো হচ্ছে শর্টকাট। আর চলতি দায় যদি বৃদ্ধি পায় তাহলে আন্তঃপ্রবাহ, আর চলতি দায় যদি হ্রাস পায় তাহলে বহিঃপ্রবাহ। মানে চলতি সম্পত্তির ক্ষেত্রে বৃদ্ধি পেলে উল্টা কি হবে? উল্টা, বিপরীত। ওকে, বৃদ্ধি পেলে হচ্ছে বহি, হ্রাস পেলে হচ্ছে আন্ত। বৃদ্ধি পেলে বহি, হ্রাস পেলে আন্ত, তার মানে আন্তঃপ্রবাহ, প্রাপ্য বিল হ্রাস। এই যে হ্রাস যেহেতু পাচ্ছে সেটা হচ্ছে কি, এই যে হ্রাস যেহেতু পাচ্ছে সেটা হচ্ছে কি, আন্তঃপ্রবাহ হবে। হ্রাস পেলে আন্তঃপ্রবাহ। তাহলে সরকারি নোট হিসেবে গণ্য হবে কোনটি? খুবই সহজ, সরকারি নোট হচ্ছে আমাদের 1 টাকা, 2 টাকা, 5 টাকা, এগুলো হচ্ছে আমাদের সরকারি নোট। তারপর জিজ্ঞেস করছে অরক্ষিত স্বল্পমেয়াদী লোন নয় কোনটি? সেটা হচ্ছে কি ট্রানজ্যাকশন লোন। ট্রানজ্যাকশন লোন হচ্ছে ট্রানজ্যাকশন লোন, এটা হচ্ছে ফ্লোটিং লোন হবে, ফ্লোটিং লোন। ফ্লোটিং লোন হচ্ছে কি তোমার রক্ষিত স্বল্পমেয়াদী ঋণ। হ্যাঁ, তারপর 50, বাংলাদেশের সরকার কত সালে অধ্যাদেশ বলে বীমা ব্যবসায়ীকে জাতীয়করণ করে? সেটা হচ্ছে কত সালে বলতো? কত সালে? 1972 সালে। ওকে, সো আজকে আমরা 50টা পড়েছি। হ্যাঁ, তোমাদের কাজ থাকবে এই পিডিএফটা আমি দিয়ে দিব। এখানে টোটাল 184টা আছে। 184টা এমসিকিউ আছে। এগুলার ব্যাখ্যা সহ পড়ে যাবা সবাই। আমি তোমাদের সময় নষ্ট করতেছি না, এগুলার ব্যাখ্যা সহ সবাই পড়ে যাবা, প্লাস সাজেশনটা পড়বা যেটা দিয়েছি, আর রেকর্ড ক্লাসগুলো একটু দেখবা, আর টপিকগুলো
ক্লিয়ার করবা। ওকে, সো এটা এইচএসসি 25 ব্যাচের নেওয়া, সরি এইচএসসি 24 ব্যাচের নেওয়া আমার শেষ ক্লাস। তোমাদের নেওয়া আমার শেষ ক্লাস আজকে, ঠিক আছে? এইচএসসি 24 ব্যাচে নেওয়া আমার শেষ ক্লাস। তো সবাই সে পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা। তোমাদের সবার মোটামুটি পরীক্ষা প্রায় সবগুলো শেষ, শুধু বাকি এনইউর পরীক্ষা বাকি আছে। সো এনইউতে যদি ক্লাস নাও নি, তবু অফিসিয়ালি আমার আজকে শেষ ক্লাস। হ্যাঁ, এটা হচ্ছে আমার অফিসিয়ালি আমার আজকে তোমাদের সাথে শেষ ক্লাস। যদি কখনো যদি আর দেখা হয়, সেটা অ্যানুয়াল ভর্তি পরীক্ষার সময় হয়তো দেখা হইতে পারে। হ্যাঁ, সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর আমি পিডিএফ আপলোড করে দিব না, ঠিক আছে? আচ্ছা, তবে তাইলে সবাই সে পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং সবাই সবার জন্য প্রে করবা যাতে কি করা যায়, ভালো একটা রেজাল্ট আনা যায় ডিউতে। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।